নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করব। প্রতিদিনই যখন আমি আমার এই লাইভ অনুষ্ঠানে আসি, মানুষের জন্য, আমার শ্রোতা যারা আছেন, আমার বক্তব্য যিনি শুনছেন, শুধু তাদেরকে নয়, যারা পরে ইউটিউবে এই অনুষ্ঠান শোনেন, সবার জন্য আমার শুভেচ্ছা থাকে। এই শুভেচ্ছার জানানোর কিছু কারণ আছে, সেসবগুলো পরে। গতদিন আমি যে অনুষ্ঠানে ছিলাম এবং আমার যা বক্তব্য ছিল, সেই বক্তব্য পুরোপুরি আমি শেষ করতে পারিনি, কিন্তু আমি যে পয়েন্টগুলো রেজ করেছিলাম, যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছিলাম, সেই প্রসঙ্গগুলো নিয়ে জাস্ট আলোচনা করব। কিছুটা এগিয়েছিলাম, এই অবস্থায় গতদিন সময় শেষ হয়ে যায়। আজকে আমি সেই প্রসঙ্গে আরো আলোচনা করব। যারা প্রথম দিনের জন্য অনুষ্ঠান শুনছেন, বা আগের দিনের কি বলেছিলাম ভুলে গেছেন, ভুলে যাওয়া স্বাভাবিক। চারদিকে এত ডামাডোল, দৈনন্দিন জীবনের এত চাপ, এরম ভাবে বলতে পারি যে সংসারী মানুষের এই যে সংসার সর্বস্বতা, যেটা আমার মধ্যেও আছে, সংসার ছেড়ে তো থাকতে পারবো না, তো এই সংসার সর্বস্বতার জন্য এরকম হতে পারে যে অনেক দরকারি জিনিস আমরা ভুলে যেতে পারি। এবার সমাজের কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বর্গের মানুষ আছেন, যাদের কাজ হলো তাদের স্ফেয়ারে যে জিনিসগুলো মানুষের জানলে উপকার হবে, সুবিধা হবে, সেগুলো আর একবার করে একটু মনে করিয়ে দেওয়া। হয়তো জানেন, আর একবার একটু মনে করিয়ে দেওয়া। ডাক্তাররা তাদের মধ্যে অন্যতম। এছাড়া আরো নানা ধরনের মানুষ আছেন, সাধু সন্ন্যাসীরা তাদের মধ্যে অন্যতম। আমি নিয়মিত সাপ্তাহিকভাবে, প্রতি সপ্তাহে দু একজন, তার মধ্যে একজন রামকৃষ্ণ মিশনের সাধু আছেন, আমাদের ভারত সেবাশ্রম সংঘের সাধু আছেন, ইসকনের সাধু আছেন, যাদের বক্তব্য শুনি। ওই যে বললাম, যেগুলো আমাদের এই সংসার সর্বস্বতার জন্য আমাদের মনে রাখা উচিত, অথচ আমরা ভুলে যাই, সেগুলো তারা মনে করিয়ে দেন। তাতে আমার উপকার হয়। আশা করি আপনারা শুনলে আপনাদেরও উপকার হবে। ডাক্তারদের অনুষ্ঠানও সেরকম, সবই যে শুনে মানতে হবে তা না, কিন্তু শুনলে নিজের একটু হতে পারে যে সুবিধা হতে পারে। তো আমি গতদিন যেখানে ছিলাম, আমি সেখান দিয়ে শুরু করব। তার মাঝখানে আগামী 1 তারিখ পর্যন্ত প্রতিটি অনুষ্ঠানে আমার এটা সামাজিক কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে এইবারে যে আরো 1টি এবং 2টি চরণে ভোট রয়েছে। 1 তারিখেই আমাদের পৃথিবীর সব থেকে বড় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হতে চলেছে। তো যারা যারা এখনো ভোট দেওয়া যাদের বাকি আছে, তারা যেন এই যে রিমল বলে ঝড় আসবে বলে বলা হচ্ছে, নিশ্চিত থাকুন 1 তারিখে কোনো ঝড়ের পূর্বাভাস নেই। 1 তারিখে কোনো ঝড় আসছে না। ঝড় তার আগে এসে শেষ হয়ে যাবে, এবং যেটি আসছে সেটিও যেখানে যেখানে 1 তারিখে ভোট, সেখানে প্রভাবিত করছে না। তো আপনারা নিশ্চিন্তে গিয়ে নিজের পছন্দের যে দল বা নিজের পছন্দের যে প্রার্থী, তাকে যেন অবশ্যই গিয়ে ভোট দিয়ে আসেন। কারণ ভোটের প্রথম চরণে একটু কম হয়ে গেছিল, খুব গরমের জন্য পার্সেন্টেজ অফ ভোট কাস্টের যেটাকে আমরা বলি, সেটা একটু কম হয়ে গেছিল, পরে বাড়ছে। আশা করি এই বাড়তি যে একটা ট্রেন্ড রয়েছে সেটা বজায় থাকবে, এবং প্রথমের দিকে যে কম ভোট কাস্ট হয়েছিল, গড়ে অ্যাভারেজ করলে সেটা আগের মতোই হয়ে যাবে। এবার আমি আসল বক্তব্যে আসি। আমি শেষ দিনে যে কথা বলেছিলাম, তার মূল বক্তব্য ছিল, এবং এই ব্যাপারটা নিয়ে আলোচনা একদমই প্রায় হয়েছিল না, সেটা হলো যে আমাদের যে পেটের রোগের, বিভিন্ন পেটের রোগে আমরা ভুগি। আমি বলেছিলাম যে সব থেকে কমন বাঙালির পেটের রোগ বলতে গেলে আমরা গ্যাস কথাটা ব্যবহার করি। ডাক্তারবাবুরা ওটাকেই গ্যাস্ট্রাইটিস বলে বর্ণনা করেন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে
বর্ণনা করেন, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলে বর্ণনা করেন, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বলে বর্ণনা করেন। এরকম নানা নানা রকম রোগ রয়েছে। যেমন আমাদের লিভারের সাথে সম্পৃক্ত, সবাই জানেন এখনকার দিনে ফ্যাটি লিভার ডিজিজ কাকে বলে, ক্রনিক লিভার ডিজিজ কাকে বলে, আপনারা জানেন প্যানক্রিয়াসের রোগ, গল ব্লাডারের রোগ, এরকম পেটের নানা রকম রোগ আছে। আমি বলেছিলাম এই পেটের রোগগুলো হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, হার্টের রোগ শুরু করতে পারে। এই যে ব্যাপারটা আমি বলেছিলাম, এই নিয়ে প্রচুর মানুষ ফোন করেছেন এবং স্পেসিফিক কারণ, কি কারণে পেটের রোগ থেকে হার্টের রোগ হতে পারে তাই নিয়ে প্রশ্ন করেছিলেন। এবং সেই প্রসঙ্গ উত্থাপন করে আমি ধীরে ধীরে সমস্যার মূলে ঢুকেছিলাম। কি কারণে পেটের রোগ হার্টের রোগ প্রেসিপিটেট করতে পারে, মানে হার্টের রোগ হতে পারে পেটের রোগ। আমরা তো এটা জানি যে, সবার জানা যে এরকম যদি লিপিড প্রোফাইল যদি খুব খারাপ থাকে, ওবেসিটি যদি কারো, ওবেসিটি মানে যদি খুব মোটা হয়ে গেছেন, বা যাদের ডায়াবেটিসের রোগ আছে, এগুলো জানা যে এগুলো থেকে হার্টের প্রবলেম হতে পারে, এইসব জানা। এবার তাহলে পেটের রোগ থেকে কি করে হার্টের ব্যাপারটা হতে পারে, সেই জিনিসটা আমি কেন জানাতে চাইছি, যে এই কারণের জন্য যে সারা ভারতবর্ষে বেশিরভাগ হার্টের রোগে যাদের প্রাণ যায়, আমরা চাই না যে একটা মানুষ হার্টের কারণে কম বয়সে, মানে 60 বছর বয়সের আগে বা 65-70 বছর বয়সেও মারা যান। কারণ এখনকার দিনে যা চিকিৎসা আছে, হার্টের রোগে মারা যাওয়ার কথা নয়। খুব মানে একদম মিনিস্কিউল কিছু কিছু রোগ, সেটা আমি পরে হয়তো আলোচনা করব, পুরো হার্টের রোগের এরেনা, কিন্তু এছাড়া মারা যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখেছি, এই আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, ভারতবর্ষের একটু গ্রামের দিকে তো বটেই, আমরা ডাক্তাররা তো বিভিন্ন রোগকে একটু অন্যরকম নাম দিই। যেমন ধরুন সাইলেন্ট হার্ট ডিজিজ। কি বোঝায় সাইলেন্ট হার্ট ডিজিজ বলতে? বোঝায় এরকম কিছু যেখানে আগে কোনো সিমটম নেই, ওই একটু অম্বল বুক জ্বালারই অসুবিধা ছিল, হঠাৎ করে কিরম শরীর খারাপ হলো, তারপর 24 ঘন্টার মধ্যে সুযোগ না দিয়ে সেই ভদ্রলোক পরে জানা গেল মানে হার্টের কারণে মারা গেছেন, হার্টের অসুখ ছিল। তাহলে এই যে সাইলেন্ট হার্ট ডিজিজ, বা যেসবগুলোকে আমরা হার্ট ডিজিজ বলে ভাবতে পারি না, বুঝতে পারি না, তার মধ্যে একটা অংশ আছে যেটা এই জিআই সিস্টেমের জন্য, এই পেটের রোগের কারণে হার্ট ডিজিজটা প্রেসিপিটেট হয়, মানে হার্ট ডিজিজটা শুরুও হয় এবং বেড়েও যায়। তাহলে এই ব্যাপারে আলোচনা গতদিন যা করেছি, তারপর থেকে যদি করতে হয়, আমাকে একটা কনসেপ্ট মানুষের কাছে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা আগে কিন্তু মানুষ জানে না। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, আমি কৃষ্ণচন্দ্রপুর থেকে অমর সরকার বলছি। হ্যাঁ, অমর বাবু কোত্থেকে? কৃষ্ণচন্দ্রপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন, কৃষ্ণচন্দ্রপুর থেকে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মাথার মানে চুল ওঠার সমস্যা আছে। এটা প্রায় 2-2.5 বছর মানে কন্টিনিউ চলছে, মানে সবসময় চুল উঠে যায়। তো মানে চুল অনেকটাই উঠে গেছে, এবং ডাক্তারবাবু দেখিয়েছি আমি, এবং অনেক ব্লাড টেস্ট বা নানান রকম টেস্ট করা হয়েছে, এবং মেডিসিনও চলছে, এখনো চলছে মেডিসিন, এবং বিভিন্ন ক্রিমও দিয়েছে বা বিভিন্ন তেলও দিয়েছে, একটা তেল দিয়েছে। তো ডাক্তারবাবু মানে একদমই তো মানে সাবান ইউজ করতে মানা করেছে। হ্যাঁ, তো ডাক্তারবাবু মানে চুল নতুন মানে নতুন উঠছে না, বা এরকম যদি কিছু একটু বলেন ডাক্তারবাবু। মানে কম বয়স আমার, কিন্তু চুল উঠে গেছে, একটা বাজে ব্যাপার ডাক্তারবাবু। না, এ তো একদম ঠিক কথা। তো এবং আপনি দেখুন, ফোন করেছেন, আপনি একজন পুরুষ মানুষ, এবং যদি ঈশ্বর না করুন একটি মহিলা হতেন, তার পক্ষে আরো কত অসুবিধে। আমি কোনো রেসিস্ট মানুষ নই, মানে আমি আমার উপায় নেই, কারণ আমি তো অ্যানাটমি পড়েছি। আমি কখনো এটা তো উচ্চারণ করতে পারবো না যে স্ত্রী পুরুষ সমান। স্ত্রী পুরুষ তো একদম সমান নয়। এই কথাটা কেন বললাম? ধরুন আপনার 22 বছর বয়স, আপনার পুরুষ মানুষ, আপনার চুল উঠে যাচ্ছে,
বয়সের একটা প্রবলেম আপনার দেখতে খারাপ লাগছে, ঠিক আছে, কিন্তু একজন মহিলার যদি 22 বছর বয়সে চুল উঠে যায় তার ইম্প্যাক্ট আরো আরো অনেক সাংঘাতিক। তো এই কথাটা বলে এবার আমি শুরু করছি। সারা পৃথিবীব্যাপী যেসব কারণের জন্য গবেষণাও অত্যন্ত বেশি হচ্ছে এবং মানুষ প্রচুর খরচা করছে, তার মধ্যে একটা হচ্ছে এই চুল গজানোর ব্যাপারটা। আমি একটু সবকিছুই একটু ইলাবোরেটলি বলি, ওই জন্য বলি। এবার এই যে আমি বললাম, এটা শুনে যেন মনে না হয় যে এটা ইদানিং হচ্ছে। আমি তো 1974 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। সেই সময় আমাদের প্রতিটি বাঙালি বাড়িতে কোনো বই থাকুক না থাকুক একটা বই থাকতো। আপনি আপনার বাড়িতে আছে কি কি বই? মানে বই বই ঠিক নেই, এমনি মানে আমার বাড়িতে আমার দিদা মানে ঘরে ঘরোয়া টোটকা যেগুলো বলে পাতা মানে গাছটা গাছটা। আরে পঞ্জিকা, একটা পঞ্জিকা তো সবার বাড়িতে থাকতো, আমার বাড়িতেও ছিল। এখনকার দিনে সবার বাড়িতে পঞ্জিকা থাকে না। না 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 দেখো মানে পঞ্জিকা আছে, পঞ্জিকা আছে। তাহলে আপনার বাড়িতে আছে। পাতা খুলে দেখুন, বিজ্ঞাপন আছে, এরকম টাকে চুল গজাবার বিজ্ঞাপন, বিরাট বড় মূল্য হবে তার বিজ্ঞাপন, বশীকরণের আয়না তার বিজ্ঞাপন। তখনকার দিনের পঞ্জিকা খুললেই দেখবেন এরকম প্রচুর বিজ্ঞাপন ছিল। আমি মানে ওরকম অনেক বই এবং পড়েছি এবং কিছু জিনিস মানে চেষ্টাও করেছি এবং ফোনে এখন ইউটিউব দেখে মানে অনেক চেষ্টা করছি, তাহলে একটা মানে কোনোটা সাফল্য পাই। একদম একদম একদম। আমি কেন পঞ্জিকার ওই বিজ্ঞাপনগুলোর উদাহরণ দিলাম, মানে এইগুলো হচ্ছে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এইরকম অদ্ভুত ধরনের বিজ্ঞাপনও যে লোকে বিশ্বাস করতে পারে। মানে আগেকার দিনেও চলতো এবং এখনো একই জিনিস চলছে। সেই জিনিসটা বোঝাবার জন্য বললাম, সেই পঞ্জিকা এখনো পুরনো যাদের বাড়িতে আছে উল্টে দেখবেন, এরকম অদ্ভুত অদ্ভুত বশীকরণের আয়না। এই বশীকরণের আয়না যদি আপনারা মনে করেন সায়েন্টিফিক বা এটা হতে পারে, তাহলে তাকে চুল গজানোর বিজ্ঞাপনও সমান সমান। শুনুন, এবার পরিষ্কার করে বলি, এখনকার দিনে বিজ্ঞান যেখানে গেছে সেখানে সত্যি সত্যি আমরা আপনার চুল, যেখানে আপনার কম বয়স আপনার চুল পড়ে যাচ্ছে, সেটা ঠিক করতে পারি। কিন্তু সেই ঠিক করবার জন্য আমার যতদূর অবজারভেশন, এই সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউব এইসব জায়গায় যে কথাবার্তা বলা আছে, মানুষের মধ্যে এখনো সেই সচেতনতা আসেনি যে কোনটা বিজ্ঞাপন আর কোনটা সঠিক তথ্য এটা আলাদা করার। সবই এক হয়ে রয়েছে মানুষের কাছে। অর্থাৎ যেটা বিজ্ঞাপন, অর্থাৎ ওই বশীকরণ আয়না, সেই বশীকরণ আয়না দেখে সে মনে করছে বোধহয় এটা সাইন্টিফিক, সত্যি সত্যি এরকম আয়না আছে। ঠিক তেমনি আপনিও করেছেন কি, প্রথমে টোটকার কথা বললেন, তারপর আপনি বললেন যে আপনি ইউটিউব দেখে করেছেন। সেখানে কোনগুলো সত্যিকারের ইনফরমেশন, সঠিক তথ্য, আর কোনগুলো বিজ্ঞাপন, এই অরণ্যে আপনি হারিয়ে গেছেন। এবার আমি স্পেসিফিক্যালি বলছি, শুনুন। চুল যখন এইভাবে কারোর পড়ে যায়, আমরা এটার একটা নাম দিয়েছি, আমরা অ্যালোপেশিয়া বলি। এবং অ্যালোপেশিয়ার মধ্যে বিভিন্ন ধরন আছে। মোস্ট প্রবাবলি আপনার যেভাবে চুল পড়ছে সেটা হচ্ছে মাথার মাঝখানের এই জায়গাটা থেকে চুলটা বেশি পড়ে যাচ্ছে। আপনি কি টিভি দেখে কথা বলছেন না খালি ফোন থেকে কথা বলছেন? না 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 ডাক্তার, আমি টিভি দেখছি। তাহলে আমি যে জায়গাটা দেখালাম সেই জায়গাটা থেকে কি চুল বেশি পড়ছে? এই হ্যাঁ একদম ঠিক, মাথার সামন পরিষ্কার। এই চুল এবং মাথার পেছনের গোল, যেখানটা মানুষের প্রথম টাক হয়, সেই যে অংশতে চুল পড়ে যাওয়া, আমরা অ্যালোপেশিয়া এয়ারেটা কথাটা ব্যবহার করি। অনেক সময় এটাকে মেল প্যাটার্ন বল্ডনেস বলা হয়। তো এই জিনিসটা সঠিক চিকিৎসার মাধ্যমে 80-90% একদম ঠিক হয়ে যায়। আর বেঠিক চিকিৎসা করলে যেটুকুনি চুল আছে সেটুকুনিও নষ্ট হয়ে যায়, এবং এটি একটি চিকিৎসার ব্যাপার। এবার যেখানে আমার জ্ঞান নেই আমি সেখানে এগোবো না, কারণ আমিও ইউটিউব এবং অন্য জায়গায় আমার কাছে মেসেজ আসে যে কোনো গ্রামের আদিবাসীদের কিছু তেল, কোনো হিমালয়ের পর্বতের কত উঁচু থেকে পাওয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কোনো নির্যাস, এগুলো তো অনেক চুল হতে পারে। আমি এটা জানি না বলে আমি এটার পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না, যেটা আমি জানি সে সম্পর্কে বলছি। দেখুন, আমাদের মোটামুটি যেটা সাইন্টিফিক্যালি এখন অ্যাকসেপ্টেড
পৃথিবীব্যাপী লোকে অ্যাকসেপ্ট করেছে, তার মধ্যে 4টে ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এই 4টে ফ্যাক্টর দরকার হলে এরপরে ইউটিউবে যাবে, কাজে আপনারা এটা মানে আবার দেখতে পাবেন, এরম নয় এটা রেকর্ড করে রাখতে হবে। প্রথম যে ফ্যাক্টর, দেখুন চুল উঠে গেলে আগে ঠাকুমা দিদিমা কোনো বলতেন একটা খুব সঠিক কথা, যে তোর লিভার বোধহয় ঠিক কাজ করছে না। লিভারের কাজের সাথে সম্পর্ক আছে, আমি সে অংশে পরে যাচ্ছি। কমন কজ হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, আমরা বাংলায় সেটাকে খুশকি বলি। যাদের খুশকি আছে তাদের ক্ষেত্রে এই যে ফাঙ্গাল ইনফেকশনটার কথা বলছি, সেটা পুরোপুরি কিওর করার দরকার আছে, তার একটা রাস্তা আছে, সেটা চিকিৎসা করে ঠিক করা যায়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা একটা খুব ভজকট ব্যাপার, ডিএইচটি বলে একটা হরমোন আছে। সেই ডিএইচটি হরমোনটি আমাদের, আপনি আওয়াজ বন্ধ করে দিন, মোবাইলে শুনুন, এখানে ফিডব্যাক আসছে, আওয়াজটা মিউট করে দিন। তো আমাদের কিছু ওষুধ আছে যেগুলোতে আমরা প্রস্টেট গ্ল্যান্ডের বেড়ে গেলে, মেদলোক বেড়ে গেলে ব্যবহার করি, ফিনেস্টেরাইড গ্রুপের ওষুধ বলি আমরা। তাতে এই যে ডিএসটির যে আধিক্যর কারণে লোকের চুলের এফেক্ট করতে পারে, তো সেটা নিয়ন্ত্রিত থাকে। কিন্তু সেখানে পুরুষের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। এটা আমি 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট হলো, যে কোনো লো গ্রেড ইনফেকশন, এবং বলে এখন যে কথাটা বলছি এটা কিন্তু আমার, আপনি ফোন করার আগের যে পয়েন্ট, সেই পয়েন্টের সাথে মিলে যাচ্ছে। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশন। এটা নিয়ে কেউ জানেন, 99% লোক জানে না, আমি এটা নিয়ে আপনার ফোনের পরে বলবো, এটা খালি মনে রাখুন, আমি বলছি একটু পরেই বলবো এইটা। আর 4 নম্বর কারণ হলো বিভিন্ন ওষুধপত্র, বিভিন্ন রেডিয়েশন, বিভিন্ন পলিউশন, এই সবগুলোর এফেক্ট। আর এই 4টে যদি বাদ দেন, তাহলে সবসময় একটা জেনেটিক ফ্যাক্টরের প্রিপন্ডারেন্স থাকে। আপনি কি এই জেনেটিক ফ্যাক্টর ব্যাপারটা বুঝতে পেরেছেন অমরবাবু? হ্যাঁ, মানে আপনার বাপ ঠাকুরদার বা মা বাবার কথা বলছি, আপনার বয়সে কিরকম চুল ছিল, ওই 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 জিনিসটা, মানে এখানে জেনেটিক ফ্যাক্টরও আছে। অর্থাৎ আমি 4টে মূল ফ্যাক্টর বললাম, আর তার বাইরে জেনেটিক ফ্যাক্টরকে রাখছি, কারণ জানি জেনেটিক ফ্যাক্টর সর্বক্ষেত্রে প্রযোজ্য, ওই জন্য এই 4টের সাথে যাতে গুলিয়ে না যায়। আর এর মধ্যে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশনের কথা বললাম, এইটা সম্পর্কে লোকে জানে না, আমি এক্ষুনি আলোচনায় যাব। বাকি যেগুলো বললাম এগুলো কম বেশি আপনারা সব জানেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে আমি শুনবো, আপনি বলবেন কিছু। আপনি এর মধ্যে একটা পয়েন্ট বলেছেন, যেটা খুশকির যে কথাটা বললেন। হ্যাঁ, প্রথমে বলেছি আমি ফাঙ্গাল ইনফেকশন, তার বাংলা করেছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটা হচ্ছে, মানে আমার চুল যখন ওঠা যখন স্টার্ট হয়, তখন মানে যে ডাক্তারবাবু যখন দেখিয়েছিলাম, তখন আমার মাথায় ভীষণ খুশকি হতো। এক সেকেন্ড, তখন বলতে কতদিন আগে? ওই 2-2.5 বছর আগে, মানে যখন প্রথম চুল ওঠা, মানে আমার মনে হচ্ছিল যে চুল উঠে যাচ্ছে বেশি। মানে যখন ডাক্তারবাবু মানে ওষুধ খেতে বা ডাক্তারবাবু দেখানো স্টার্ট করেছিলাম, তখন আমার মাথায় খুব খুশকি হতো। মানে ওই স্টার্টিং এই চুল ওঠা স্টার্ট হয়েছিল, এবং মেডিসিন খাওয়ার পর বা মেডিসিন মানে মাথায় মাখার পর তো খুশকিটা নেই, বাট এখন চুল বেশ অনেকটা মানে উঠে গেছে, মানে কমছেই না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে আপনি একটা অংশ নিয়ে বললেন, আর কিছু বলবেন? না না না। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে দিই। অর্থাৎ আপনাকে প্রথমে এই ভরসাটা দেয়া গেল যে সঠিক চিকিৎসায় আপনার বয়সে পুরো আগের মতো জায়গায় চুল চলে আসবে, এটা প্রথম বললাম। দ্বিতীয় হচ্ছে, আপনার ক্ষেত্রে একটা ছোট্ট করণীয় আছে। সবার কাছে মোবাইল ফোনে ক্যামেরা আছে, অ্যাটলিস্ট 7 দিনে একবার সামনে, ওপর, পেছন, পাশের ছবি তুলে কাউকে পাঠিয়ে রাখুন, বা নিজে একটা কোনো জায়গায় সেভ করে রাখুন। কারণ যে চিকিৎসা হচ্ছে, যে চিকিৎসাই হোক না কেন, তাতে আপনার কি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটার একটা এভিডেন্স থাকা দরকার। আমার সমস্ত রোগীদের এই পরামর্শ দিই আমি, যে এভিডেন্স দেখান যে সত্যি সত্যি চুলটা পড়ে গেল বা চুল ইমপ্রুভ করছে, সেটার জন্য এটা দরকার। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আমি তাহলে বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ। আচ্ছা, অমরবাবু ফোন করেছিলেন।
চুলের ক্ষেত্রে মানুষের প্রচুর প্রশ্ন আছে, এটা নিয়ে আমি আর একটা দিন খুব ডিটেলসে আলোচনা করব। আমি যে কথাগুলো বললাম খুব তাড়াতাড়ি বলে গেলাম। এবার এই প্রত্যেকটা পয়েন্টকে যদি আমাকে এক্সপ্লেন করতে হয় না, যে এরকম 3-4টে অনুষ্ঠান লাগবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আমি বললাম যে বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, আমি বললাম আপনার এনভায়রনমেন্ট, আমি বললাম রেডিয়েশন, এইসব কথাগুলো একবারে বলে গেলাম, পলিউশন, এইসব বলে চলেছি। আসলে এই প্রত্যেকটার মধ্যে অনেক 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 সাবগ্রুপ পয়েন্ট আছে। যেমন আমি একটা ছোট উদাহরণ একটা দিয়ে এই পয়েন্টটা থেকে সরে যাবো, তা নাহলে আজকে আর সময় পাবো না বলার। যখন আমরা সূর্যের আলোয় হাঁটি চলি, এই কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল, লোককে বেরোতে হয়েছে। আমি শুনলাম যে মানে বম্বের ফিল্মের একজন খুব নামকরা অভিনেতা, তিনিও নাকি সানস্ট্রোকে হসপিটালাইজড হয়েছিলেন। তো এই যে ব্যাপারটা, এই সূর্যের আলো আমাদের উপকারী, কিন্তু সেটা 1 মিনিট 2 মিনিট দেখে নেওয়ার জন্য আমরা ভারতবর্ষ এই গ্লোবের যে জায়গায় অবস্থিত, সেখানে সূর্যের আলো বেশি আমাদের ক্ষতি করে। এবং এই সূর্যের আলোর মধ্যে নানা রকম রশ্মি আছে, সেইগুলো সবগুলো তো নয়ই, বেশিরভাগ রশ্মি কিন্তু আমাদের চুলের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের অন্যান্য সিস্টেমের জন্য ক্ষতিকর। ছোটবেলা থেকে কিন্তু আমরা শিখে এসেছি যে ভিটামিন D3 সূর্যালোকে সংশ্লেষ হয়, মানে আমাদের দেহ তৈরি করে সূর্যালোকে। এটা ঠিক কথা, এখনো এটা ঠিক কথা, কিন্তু সেটা তৈরি করার জন্য খুব কম টাইমের জন্য সূর্যালোক দরকার। অনেকক্ষণ ধরে, মানে গ্রীষ্মকালের যে সূর্যালোক, সেটা আমাদের ক্ষতি করে। এবং সেই ক্ষতির মধ্যে আপনারা ভয় পাবেন না, স্কিনের ক্যান্সার একটা হতে পারে। কাজেই সূর্যালোক থেকে একটুখানি কিভাবে নিজেকে বাঁচানো যায়, সেটা খুব জরুরি আছে, মানে ভাবা দরকার। আমার কখনো কখনো মনে হয় এই যে 2024 সালে বসে আমি আলোচনা করছি, 500 বছর, 1000 বছর, 1500, 2000 বছর আগে কি যারা সমাজ চালাতেন তারা কি এটা জানতেন? কেন বলছি বলুন তো? কারণ আগেকার দিনে যত রাস্তা তৈরি হয়েছিল, মানে আমার নিজের অভিজ্ঞতা একটু পরে শেয়ার করছি, সেই রাস্তার চারপাশে বিশাল বিশাল গাছ, সেই গাছগুলো এমন ভাবে তাদের ডালপালা বিছিয়েছিল যে দুদিকের গাছ এরকম ভাবে মিলে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনার গায়ে সূর্যালোক পড়তো না। আমি জানি না, আমরা অনেক বিজ্ঞানের দিক দিয়ে হয়তো এগিয়ে গেছি, দিয়ে তারপরে এটা বুঝেছি না, গাছগুলো কেটে দিতে হবে, গাছগুলোকে ট্রিম করে দিতে হবে, ছেটে দিতে হবে, করে ওইভাবে যে রাস্তাগুলো, সেই রাস্তার দুপাশে ওরকম আর ঘন মানে গাছের ছায়া আর নেই। আমার শেষ ছোটবেলার অভিজ্ঞতা আছে, একটু বলেই দিই আপনাদের। যশোর রোড বলে যে রাস্তাটি আছে, তখন এতটা বোধহয় চওড়া ছিল না, সেই রাস্তায় আমার অভিজ্ঞতা আছে যাওয়ার। এবং ছোটবেলার অভিজ্ঞতা বলতে এটা হচ্ছে 1965 সাল, এই সময়কার কথা বলছি। তো সেই 65 সাল বা 66 সাল হবে, বেশ কিছুটা রাস্তা আপনি গ্রীষ্মকালেও হেঁটে গেলে আপনার গায়ে রোদ্দুর লাগতো না, এরকম ভাবে গাছের ছায়া ছিল। আমি জানি না এখন কেমন আছে। এনভায়রনমেন্টের কথা আমরা যেদিক দিয়েই আলোচনা করি না কেন, ওই নদীর রচনা, গরুর রচনাতে ফিরে এসে, মানে এটা আমার স্বভাব, একটু এনভায়রনমেন্টের কথা বলি, কারণ বিশালভাবে আমাদের বাঁচিয়ে রাখে এনভায়রনমেন্ট, আর বিশালভাবে ক্ষতি করে এনভায়রনমেন্ট যদি আমরা এই ব্যাপারটা মাথায় না রাখি, বুঝতে না পারি। তো এনার ক্ষেত্রে চুলের যে প্রবলেম, এক্ষেত্রেও এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট আছে, একটা বোঝার ব্যাপার আছে এ সম্পর্কে। তো আমি এখান থেকে সরে গিয়ে এবার যে ব্যাপারটা 99% মানুষ শোনেননি, জানেন না, হয়তো আমার যারা জুনিয়র কলিগ তারা জানো, মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশন নিয়ে আমি বলতে চাইছি। এই ব্যাপারটা একটু মাথায় ঢুকিয়ে দিতে চাইছি। যারা একটু গুগল করেন, সেই ব্যাপারটা আছে, এখন তো বাংলাতেও করা যায়, হিন্দিতেও করা যায়। মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশন ব্যাপারটা কি আমি আসলে আলোচনা করছি, কিন্তু মনে রাখবেন আমাদের পেটের রোগের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক, এবং সেইখান থেকে আমি মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশনের ব্যাপারটা বোঝাতে চাইছি। কেন বোঝাতে চাইছি? কারণ হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশন হতে পারে পেটের, লিভারের বিভিন্ন ব্যাপারে যদি এরা ঠিক মতো কাজ না করে, বা আলাদা একটা রোগ হিসেবে, যেটা কিন্তু খুব কম পার্সেন্টেজে হয়।
হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি বাগুইহাটি থেকে বলছি। কে বলছেন বাগুইহাটি থেকে? আর ওই আমার গ্যাস অম্বল প্রচন্ড হয়। হ্যাঁ, কে বলছেন বাগুইহাটি থেকে? কে বলছেন? মণিমালা ঘোষ। হ্যাঁ, মণিমালা ঘোষ, বলুন বলুন বলুন। হ্যাঁ, মানে প্রচন্ড গ্যাস, মানে অ্যাসিড অম্বল তো লেগে আছে, মুখ দিয়ে টক জল হয়, আর এবং মাঝে মাঝে বমিও হয়, মানে আর মানে পেটটা ফুলে যায়। হ্যাঁ, কিছু খেলেই, মানে ওটা রাতের দিকে বেশি হয়, মানে মানে সকালবেলায় পেটটা ক্লিয়ার হয়ে গেলে, পটি হয়ে গেলে তখন ঠিক থাকে। যখনই মানে পেটে কিছু পড়লো তখনই থেকেই তারপরে ওই দুপুরবেলায় বেশিরভাগ খাবার পরই ওই ওরকম হয়, পেটটা ফুলে যায়। আর তারপর রাতে কিছু খেলেও মানে ওই শুতে পারি, মানে মানে ঘুম ভেঙে গেলেই মানে আপনার ওই মুখ দিয়ে ঢেকুরগুলো ওঠে, মানে ঘেউ ঘেউ শব্দ, মানে হাওয়াটা উপর দিয়ে বেরোয় আর কি। না, আপনি তো বললেন যে আমি ঘুমিয়ে গেছি, তার মানে কি মাঝরাতে ঘুম ভেঙে হয় সব? হ্যাঁ হ্যাঁ, ও ঘুম ভেঙে গেলে মানে যখন ঘুমিয়ে যায় তখন ওই ঘুমটা মানে আবার যখন জেগে যায় তখনই ওই ওরকম পাশ ফিরলেই মানে ওই মুখ দিয়ে গ্যাসটা বেরোয়, মুখ দিয়ে হাওয়াটা মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে হয়। হ্যাঁ, তো সেটার জন্য কি চিকিৎসা কি করছেন আপনি? হ্যাঁ, বলছি, করলে মানে ভালো হবে। ও মানে কোনো চিকিৎসা করেননি? না, চিকিৎসা বলতে কি, আমি ওই গ্যাস অম্বলের ওষুধ খেয়েছি, ওই অম্বল আর গ্যাসের ওষুধ খেয়ে সেগুলোতে কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো ডাক্তারবাবুকে দেখিয়ে গ্যাসের ওষুধ না ওষুধের দোকান থেকে কিনে গেছে? হ্যাঁ, ওই ডাক্তারবাবুকে দেখিয়ে খেয়ে। তা ডাক্তারবাবু খালি একটা ওষুধ দিয়েছেন, যেটা সকালে খালি পেটে খাবার? হ্যাঁ, সকালে খালি পেটে খাওয়া, আর অনেক মানে অনেক খেয়েছি, কিন্তু সেগুলো খেয়েও কোনো কিছু কাজ হয় না। হ্যাঁ, খালি একটাই ওষুধ দিয়েছেন, আর কোনো ওষুধ দেননি? না, ওই অম্বলের ওষুধ আর ওই গ্যাসের ওষুধ। হ্যাঁ। ও, দুটো আলাদা, মানে একটা অম্বলের একটা গ্যাসের? হ্যাঁ। ও, তাহলে দুটো কি, তার মানে দুটো ওষুধ দিয়েছেন তো? হ্যাঁ। তো যেটাকে আপনি গ্যাসের ওষুধ বলছেন সেটা আগে খান না, যেটা অম্বলের ওষুধ গ্যাসের ওষুধটা খালি পেটে খাই, হ্যাঁ, হ্যাঁ। সকালবেলা। হ্যাঁ। 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 আর তারপরে অম্বলের ওষুধ ওই মুখ দিয়ে যখন টক জল আর মুখ দিয়ে উঠে আসলো তখন ওই অম্বলের ওষুধটা খাই। আর তো অম্বলের ওষুধটা কি চামচ করে খেতে হয় না ট্যাবলেট চিবিয়ে খেতে হয়? না না, ওই লিকুইড, ওই হ্যাঁ, করেই বুঝেছি। খাই আর কি। চামচে চামচে? হ্যাঁ। বেশ, বেশ, ঠিক আছে। এবং তাতে কোনো কাজ হচ্ছে না? না, কোনো কিছুই হচ্ছে না। তাহলে মানে এর থেকে মানে কমন মানে লজিক্যালি যে কোশ্চেনটা আছে, আপনি কি কাজ চান? আমি চাইছি এটা যাতে না আগে হয়। হ্যাঁ, কি করলে আমি ভালো থাকবো। হ্যাঁ, ভালো থাকা মানে রাত্রিবেলা ঘুম ভেঙে ঢেকুর উঠবে না। হ্যাঁ, মানে মানে মুখ দিয়ে হাওয়াটা বেরোয়। হ্যাঁ, ওই আচ্ছা, ঢেকুর না, মুখ দিয়ে রাত্রিবেলা ঘুম ভেঙে মুখ দিয়ে হাওয়া বেরোবে না, এটা এটা হচ্ছে ভালো থাকা, তাই তো? হ্যাঁ। এর বাইরে আর কিছু নেই? না, যাতে হাওয়া হয় এটা যেন না, মানে পেটটা ফুলে যায় তো। হ্যাঁ, মানে খাওয়ার পরই পেটটা ফেটে যায়। যখনই মানে সকালবেলায় একটু ভালো থাকি, মানে ওই পেট ক্লিয়ার হয়ে গেলে তখন একটু ভালো থাকে। ঠিক, ওই তো ঠিক জায়গায় আসছেন, বলুন বলুন। তখন একটু একটু হলো, মুখ দিয়ে ঘেউ ঘেউ শব্দটা হলো। হ্যাঁ। এবং দুপুরবেলায় খাওয়ার পর ওই আপনার আরম্ভ হলো, সেই যে দুপুর থেকে আরম্ভ হলে রাত পর্যন্ত মানে ওই মানে যতক্ষণ না হচ্ছে ঘুমিয়ে গেলেও হচ্ছে, আর না হলে হ্যাঁ, তো এর থেকে তো আপনি আসল কথাটা বলে দিয়েছেন, তো ওইটাকে নিয়ে একটু জিজ্ঞেস করবো। তো আপনি তো বললেন যে পেট ক্লিয়ার হলে আর এই প্রবলেম থাকে না, আমি ঠিক শুনেছি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার পেট ক্লিয়ারের জন্য আপনি কি করছেন সেটা বলুন। না, পেট ক্লিয়ারের ওষুধ খাইনি। কি খান? কোনো কিছু খাইনি। ও আচ্ছা, ডাক্তারবাবুকে বলেছেন? ডাক্তারবাবুকে পেট ক্লিয়ারের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন? না, সেটা মানে আর দেখানো হয়নি, মানে দুবার হয়েছে, গেলাম, বুঝেছি। মাঝে আচ্ছা। মধ্যে মানে মাঝে মধ্যে মানে কি, মানে আর এবারে আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর ওই ছেড়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি বলছি। হ্যাঁ, আপনার কথা এটা মাথায় ঢুকে গেছে। আমি খালি তিনটে আগে প্রশ্ন জিজ্ঞেস করবো। একটা হচ্ছে আপনার বয়সের ব্যাপারটা একটু বলুন, আন্দাজ। হ্যাঁ, আপনার আন্দাজ বয়স কত? না, আমার 53। 53, ঠিক আছে। সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে
আপনার হাইট অনুযায়ী ওজন ঠিক আছে তো, না একটু পৃথুলা চেহারা? আমি থাইরয়েডের ওষুধ খাই, হ্যাঁ থাইরয়েড, কোলেস্টেরল এইসব ওষুধগুলো খাই। ও। অ্যালার্জি মোটামুটি এখন ভালো আছি, এখন ওষুধ কোনো কিছু খাইনি। হ্যাঁ, থাইরয়েড আর কোলেস্টেরল খাই। তার মানে সব মিলিয়ে কটা ওষুধ খান দিনে? দিনে টোটাল তিনটে খাই। হ্যাঁ, তাও গ্যাসের ওষুধ সব দিন খাওয়া হয়নি, যখন খুব বাড়াবাড়ি মানে হয় তখন ওই খেলাম, মানে দিয়ে আবার ঠিক একবার আছে, গ্যাপ দিয়ে আবার একটু খেলেন, ইয়ে হলো, ঠিক আছে, তখন ঠিক আছে। মানে কন্টিনিউ খান না, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আপনি পৃথুলা কিনে একটু বলুন, আপনি একটু মোটা না ছিপছিপে চেহারা? ভালো থাকবো, একটু মানে ভালো থাকবো সেটা যদি হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই জন্যই বলছি, আপনি কি একটু মোটা চেহারা না ছিপছিপে? বুঝলেন? আপনি কি একটু মোটা চেহারা না ছিপছিপে চেহারা? আপনার চেহারাটা কি একটু মোটার দিকে না ছিপছিপে? আমার 60 ওজন আর কি। 62 আগে ছিল, এখন 60 হয়েছে আর কি। ও, একটু কমেছে, ঠিক আছে। আর শেষ প্রশ্ন, আপনার কখনো পা ফুলেছিল? পাটা ফোলে না তো? না পা ফোলেনি। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। উত্তরটা দিচ্ছি কি করে ভালো থাকবেন। দেখুন, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে ইমিডিয়েটলি পরামর্শ করতে হবে। যে ঘটনাটা আপনার ঘটছে সেটা শুধু গ্যাসের রোগ নয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের রোগ নয়, আপনার এটা আইবিএস এর দিকে যাচ্ছে, যদিও ফুল ব্লোন আইবিএস হয়নি। এইটা মানে এরকম পরামর্শ আপনি যদি ভাবেন ডাক্তারবাবু আমি একটা ওষুধ বলবো আপনি ঠিক হয়ে যাবেন, এটা এরকম নয়। এটার একটা সিস্টেমেটিক ট্রিটমেন্ট দরকার, যাতে আপনি ভালো হবেন। আপনার ডাক্তারবাবু আপনাকে ঠিক পরামর্শ দেবেন। কিন্তু এর সাথে যে জিনিসটা বলার কথা সেটা হলো, আপনার বয়সে অনেকে বিভিন্ন কারণের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ থেকে একটু দূরে চলে যান। মানে অ্যাটলিস্ট দিনে 4-5 কিলোমিটার হাঁটা বা একটু যোগ ব্যায়াম করা, এই ধরনের এক্সারসাইজ থেকে দূরে চলে যান, অনেকে করেন না। তো আপনি কোন গোত্রীয়? আপনি কি সকালে বা সন্ধ্যেবেলা অন্তত 5 কিলোমিটার হাঁটতে বেরোন? না হাঁটাটা এখন একবারেই ত্যাগ করে দিয়েছি, জানেন। ওই মাঝে মধ্যে যখন একটু বেরোই তখনই ওইটুকু হাঁটা হয়, নাহলে হাঁটা একদমই হয়। তো কেন কেন কেন? আর ভালো লাগে না হাঁটতে, মানে আমি একা থাকি তো, মা মেয়ে থাকি, আর আমার হাজবেন্ড নেই। তাহলে ওই বাজার টাজার যখন একটু বাইরে বেরোই তখনই ওই হাঁটাটা হয়। আর তারপরে বাড়ির মধ্যেই থাকি, কি বলবো, ঘরের কাজ, মানে ঘরের কাজ সমস্ত তো। হ্যাঁ, দেখুন দিদিভাই, একটা পরিষ্কার কথা বলি। আমি এক্ষুনি ওই মাইটোকন্ড্রিয়াল যে ম্যালফাংশন নিয়ে বলবো আপনাকে একটা পরিষ্কার করে দিয়ে ব্যাপার। সকালবেলা যখন সূর্য উঠছে সেই সময়টা না, স্বাভাবিকভাবে যারা আমরা পাগল নই, পাগল অন্য ব্যাপার, কিন্তু সাধারণ মানুষের একটা এমনি আনন্দ লাগে। এই যে প্রকৃতির মধ্যে আপনি সূর্যকে উঠতে দেখছেন, গাছপালা দেখছেন, নীল আকাশ দেখছেন, পাখিরা ডাকছে, এই যে একটা এনভায়রনমেন্ট, এটা যে কোনো মানুষের পক্ষে, সে যে ধরনের মানুষ হোক না কেন, তার মনে একটু আনন্দ যোগায়। তো যাদের বিশেষ করে এরকম কিছু ভালো লাগছে না, আনন্দের মধ্যে নেই, তারা অন্য বিভিন্ন ভাবে আনন্দের খোঁজ করেন। কিন্তু এই আনন্দটা কোনো পয়সা লাগে না, খালি সকালবেলা উঠে একটু হাঁটার ব্যাপার, একটু চারপাশটা দেখার ব্যাপার, এবং তাড়াতাড়ি বাড়িতে এসে দরকার হয় আর একটা ঘুম দিন। আপনাকে আমার অনুরোধ রইল, আপনি ডাক্তারবাবুকে দেখান, চিকিৎসা করুন, কিন্তু এই হাঁটার ব্যাপারটা যেটা আপনি বললেন আমি ব্যান করে দিয়েছি, এই কথাটা আমার ভালো লেগেছে যে আপনি হাঁটাটাকে ব্যান করে দিয়েছেন। এই ব্যানটাকে আপনি তুলে নিন, মানে নিষেধাজ্ঞা যে প্রয়োগ করেছেন, নিষেধাজ্ঞা তুলে নিন, আপনি হাঁটতে শুরু করুন, এবং পারলে সকালবেলায়, যদি না পারেন সন্ধ্যেবেলা, এবং তার জন্য একটা হাঁটার জুতো ব্যবহার করুন। এবং আপনি আপনার বাড়ির কাছাকাছি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, আপনার এই অসুখটা সাধারণ গ্যাসের রোগে, গ্যাসের ওষুধে কমার ওষুধ, মানে অসুখ নয়, কমবে না, এবং এটা বাড়বে। যাতে না বাড়তে পারে সেই জন্য ওষুধের চিকিৎসা এবং আরামে আনন্দে থাকা। এবং আরামে আনন্দে থাকার জন্য একটা রাস্তা আমি বলে দিলাম, সকালে ভালো লাগে সেই এনভায়রনমেন্টটা একটু নিজে ইনভাইট করুন, মানে নিজের মধ্যে নিন। ঠিক আছে, আমার হেল্পলাইন আছে, যদি স্পেসিফিক আরো কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই করতে পারেন, আমি আপনাকে অবশ্যই জবাব দেবো দিদিভাই। ঠিক আছে, আর কিছু? ধন্যবাদ। আচ্ছা,
এইগুলো অতি সাধারণ কথাবার্তা, আমরা সবাই জানি। দেখুন, কার না ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য উঠছে, বনানীর মধ্যে আমরা হাঁটছি, পাখি ডাকছে, এগুলো তো সবার ভালো লাগার কথা। ইনফ্যাক্ট এরকম আমরা প্রচুর বাঙালি আছি যারা আমরা অনেক টাকা খরচা করে সানরাইজ বা সানসেট দেখতে যাই। কোথাকার মানে দার্জিলিং এ গেছেন অথচ টাইগার হিলে সানরাইজ দেখতে যাননি, এরকম বাঙালি কজন আছেন? একদম কম আছেন। দার্জিলিং এ যারা গেছেন তারা টাইগার হিলে সানরাইজ অবশ্যই দেখতে গেছেন। আমি এই কথাগুলো কেন বলছি, তার মানে ওই সানরাইজের সাথে ওই আবহাওয়ার যে সকালবেলা ও সূর্য উঠছে, এটার সাথে আমাদের শরীরের, মনের এবং শরীরের সরাসরি সম্পর্ক আছে। ওই সম্পর্ক আমরা অনেকদিন অস্বীকার করে ফেলেছি, সেটাকে একটু আবার নতুন করে ঝালানো দরকার। যে জায়গায় আমি আসবো, আমি মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশনের কথাটা বলেছিলাম, এটাও বলেছিলাম যে যারা আমার জুনিয়র কলিগ তারা হয়তো জানেন, ডাক্তারবাবুরা জানেন, মানুষের মনে কোনো এখনো ইম্প্যাক্ট নেই, ধারণা নেই। কেন ধারণা করতে হবে? আমি বলেছিলাম যে পেটের রোগের সাথে হার্টের রোগের সম্পর্ক বিদ্যমান, এবং সেটা কি করে আসে সেটা আগের দিন আলোচনা করেছি বেশ কিছুটা, আজকেও আলোচনা করব। তার মধ্যে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যালফাংশন, এটা কি, এটা একটু বলে না নিলে বারবার এই কথাটা আসবে আর কি। এই কথাটা যখন আসবে তখন সবাই তো বুঝতে পারবেন না, ওই জন্য আমি এই 5 লাইনে বোঝাবার চেষ্টা করব। দেখুন, মাইটোকন্ড্রিয়া হলো, আপনি আপনার যে মোবাইল আছে না, মোবাইলের যে ব্যাটারিটা, আপনি এখন ইভি গাড়ি বেরিয়েছে, ইভি গাড়ির যে ব্যাটারি, আপনার একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ডক্টর কনিষ্ক সরকার বলছি। আপনি লাইন থ্রু হয়ে গেছে, আপনার এসে গেছে আমার কাছে। বলছি ডাক্তারবাবু। হ্যাঁ, আস্তে আস্তে, কোনো কারোর নেই, আমি লাইন কাটবো না, আপনি বলুন। বলছি যে নমস্কার, বলছি নমস্কার। আমার মেয়ের 29 বছর বয়স, ওর বগলে কি হয়েছে বুঝতেছে না, পুরো বগলটা ভাসতে পারছে না, এত ব্যথা, গ্ল্যান্ড হয়ে আছে এরকম উঁচু মতো, গ্ল্যান্ডের মতো উঁচু উঁচু হয়ে আছে, খুব ব্যথা। কি করবো ডাক্তারবাবু এটা? আগে বয়স, নাম বলুন, কে বলছেন? প্রিয়াঙ্কা হালদার মেয়ের নাম, মেয়ে। ঠিক, হ্যাঁ ঠিক আছে। প্রিয়াঙ্কা বলতে 29 বয়স বললেন না? হ্যাঁ হ্যাঁ, বগলে এই প্রবলেম কতদিন ধরে? অনেকদিন, বছর খানেক আগে একবার হয়েছিল, তারপর অনেকদিন এরকম ছিল, কোনো ওষুধই খায় না, তারপরে কম ছিল আবার হয়েছে। মেয়ের কিরকম ঘাম হয়? ঘাম হয়, মোটামুটি ঘাম হয়, হয় খুব যে হয় তা না, তো হয়। দেখুন, কমন যে জিনিসটা মানে হয় বলে আমরা প্রথমেই চিন্তা করি, কারণ আপনার মেয়েকে আমি দেখিনি, যেভাবে এগোতে হবে সেটা বলি, সেটা তো ডাক্তারবাবুকে দেখাতে হবে। সব থেকে কমন হলো, আমাদের ভাষা আমরা বলি একটা স্ট্যাফ ইনফেকশন, মানে এই ঘামের মধ্যে প্রোটিন থাকে তো, আর বগলে এই ঘাম যখন হয় তখন খুব ভালোভাবে প্রত্যেকদিন যদি জাবা দিয়ে সাবান দিয়ে বগলটা ঘষে না পরিষ্কার করেন, তবে ওই প্রোটিন জমা থাকা এবং ওই যে একটু গরম আবহাওয়া, হাতটা এরকম করে রাখলে ভেতরটা একটু গরম থাকে না, আপনারা দেখেছেন, আপনিও বোধহয় ছোটবেলায় ওই জমা নারকেল তেল যেটাকে পাতলা করার জন্য বগলে এরকম করে টিপে নারকেল তেলের বোতল রাখতেন, আমরা সবাই ছোটবেলায় করেছি, মানে এখানকার টেম্পারেচার বেশি থাকে। তো ওই টেম্পারেচার এবং ওই প্রোটিন স্ট্যাফাইলোকক্কাস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে বাড়তে সাহায্য করে। আমরা বলি ইনকিউবেশনে সাহায্য করা। এবং এই যে ব্যাকটেরিয়া বাড়ছে, তার ফলে কি একটা ব্যাকটেরিয়াল কালচার তৈরি করবার জন্য যে এনভায়রনমেন্ট, সেটা এখানে খুব সুন্দর আছে, এবং সেইটা থেকে ইনফেকশন হয়ে ওই ধরনের ঘটনা হওয়ার চান্স 1 নম্বর। এছাড়া অন্য কিছু হতে পারে, যদি সেরকম ভাবে চিন্তা করা যায়, তাহলে আপনি আমাকে কমপ্লেন করতেন যে ওর লো গ্রেড ফিভার হচ্ছে। যদি বিকেল বেলার দিকে একটু টেম্পারেচার 99-100 হয়, তার সাথে বগলে টিপলে দেখা যাচ্ছে বিচি বিচি কিছু পাচ্ছি, তখন আমাদের চিন্তা একদম অন্যদিকে যায়। পুরোনো দিনে যখন টিউবারকুলোসিস আমরা এতটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, একটা টিউবারকুলোসিসের খুব ড্রেডেড ডিজিজ ছিল, তখন এইসব জায়গায় লিম্ফ গ্ল্যান্ড বাড়তো, সেখানেও ওরকম টিপলে দেখা যেত। কিন্তু এইটা আপনার মেয়ের ক্ষেত্রে এটা টিউবারকুলোসিসের ব্যাপার নয়।
আমার মনে হচ্ছে এটা স্ট্যাফ ইনফেকশন থেকে হয়েছে। ডাক্তারবাবুকে দেখিয়ে এখানে ওষুধ ব্যবহার করতে হবে আর হাইজিন মেনটেন করতে হবে, এই দুটো করলেই ঠিক হবে। আচ্ছা, মাঝখানে ডাক্তারবাবু ওটা ফেটে গেছিল, ফেটে গিয়ে পুঁজ রক্ত বেরোচ্ছিল। তো বাংলায়, এক মিনিট, এক সেকেন্ড, বাংলায় যে ওটা বললেন ফেটে গেছিল, ওটা বলতে কি ফেটে গেছিল? বগলে উঁচু মতো কি একটা যেটা ফেটে গেছিল, সেটাকে বাংলায় কি বলে? আরে বাংলায় সব থেকে কমন, বাংলায় সব থেকে কমন উঁচু ফেটে যাওয়া জিনিসটাকে কমন সেন্স বাংলায় কি বলে আমি বলে দেবো? আরে বাংলায় তো ফোঁড়া বলে। ও তাহলে আপনার একটা ইয়ে দরকার, ওই ম্যাগনিফাইং গ্লাস দরকার, তাহলে দেখতে পাবেন। একটু ম্যাগনিফাইং গ্লাস থাকলে দেখতে পাবেন। আপনি ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, এমনি তো হবে না। এবং ওটাকে নিয়ে এরকম করে, যাদের লোকের পদপে এরকম করে টেপাটিপি করে, টিপে বলে, টিপে ওর মধ্যে একটা চাল আছে বের করে দিলে ঠিক হয়ে যাবে, ওইসব একদম ভুল ধারণা, ক্ষতি হবে। ওইসব করবেন না। ইভেন যদি কার্বন কলো হয়ে থাকে তাহলেও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনি হাইজিন মেনটেন করুন, ডাক্তারবাবুকে দেখান। যদি কোনো এর পরে প্রশ্ন থাকে বা ডাউট থাকে, আমার হেল্পলাইন যাচ্ছে, লিখে রেখে দিন, ফোন করলে আমি স্পেসিফিক্যালি জবাব দেবো। নাম বলবেন, আমার মনে থাকবে এখানে প্রিয়াঙ্কা। ফোন করে যখন পাবেন তখনই করবেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃ মণ্ডলী, আমাকে এরা বলে দিচ্ছে আর সময় নেই। আমি কিন্তু মাইটোকন্ড্রিয়াল এই ম্যালফাংশনটা এখনো ইয়ে করিনি, একটু 30 সেকেন্ড বেশি সময় নেবো, বলেই দিলাম, ওকে বলে দিয়েছি। দেখুন, আমি বললাম যে আপনার ব্যাটারির দরকার পড়ে, আপনার যাই চালাবেন শক্তির জন্য ব্যাটারির দরকার পড়ে। আমাদের দেহের মধ্যে ওই ব্যাটারিটি হলো মাইটোকন্ড্রিয়া। আপনি বলবেন যে মশাই দেহের মধ্যে ব্যাটারি থাকে, আমি কখনো শুনিনি। ব্যাটারি ভর্তি মশাই, মাইটোকন্ড্রিয়া সব জায়গায় আছে। এবং মাইটোকন্ড্রিয়া এমন একটা ব্যাটারি যেটা হচ্ছে ওই রিচার্জেবল ব্যাটারি, মানে নষ্ট হয় না, মানে ফেলে দিতে হবে না, নতুন ব্যাটারি লাগাবার নেই। রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি কিরকম ভাবে কাজ করে? আমরা যে খাবার দাবার খাই না, তার থেকে যে এনার্জিটা তৈরি হয়, এটা তো বোঝেন, এনার্জি তৈরি হবে। সেই এনার্জিটার একটা কেমিক্যাল ফর্ম আছে, এটাকে এইভাবে বলি আমরা অ্যাডিনোসিন ডাইফসফেট বলে একটা কেমিক্যাল। সেটার মধ্যে ওই ডাই মানে যে দুটো যে ফসফেট মলিকুল রয়েছে, সেইটার সাথে আরেকটি যোগ হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হিসেবে মাইটোকন্ড্রিয়াতে জমা হয়ে থাকে। যত অ্যাডিনোসিন ট্রাইফসফেট মাইটোকন্ড্রিয়াকে ভর্তি করবে, মাইটোকন্ড্রিয়া তত এনার্জাইজড হবে। এবার যখনই শক্তির দরকার পড়বে, এনার্জির দরকার পড়বে, সঙ্গে সঙ্গে খোঁজ যাবে কোথায় ব্যাটারি লাগাও, আলো জ্বালাও। এখানে আলো জ্বালানো মানে শক্তিকে কাজে লাগানো, এবং শক্তিকে কাজে লাগাতে হলে ওই অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে যাচ্ছে, আবার অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে রয়েছে, আবার খুঁজছে কোথায় আর একটা ফসফেট পাই, মানে আবার এনার্জি কোত্থেকে পাই। এই প্রক্রিয়া প্রতিনিয়ত হয়ে চলেছে বডিতে। এই কথাটা বলে আমি 1 সেকেন্ড চুপ করে গেলাম। তাহলে এইটা যদি আপনি মাথায় নিয়ে যান, খুব সোজা হিসেব। তাহলে এবার যদি ব্যাটারি থেকে ব্যাটারি ব্যাকআপ বলতে পারি আমি, ব্যাটারি ব্যাকআপ যদি দুর্বল হয়ে যায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোনো মতে এই কাজটা, হ্যাঁ 30 সেকেন্ড, কাইন্ডলি 30 সেকেন্ড সময় দিন। তো যদি কোনো মতে মাইটোকন্ড্রিয়া এই কাজটা ঠিক মতো করতে না পারে, মাইটোকন্ড্রিয়াল হেলথ, মাইটোকন্ড্রিয়াল স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, কিসে নষ্ট হয়ে যায় তার সমস্ত লিস্ট, সমস্ত কিছু আছে, আমাকে আজকে বলতে দেবে না, কিন্তু এটা আগামী দিন বলবো। তাহলে মাথায় রাখুন যে আমাদের পেটের রোগের থেকে, আমাদের কম নড়াচড়া থেকে, কম ব্যায়াম থেকে, খাওয়া দাওয়া ঠিকঠাক না করা থেকে, হজম ঠিক মতো না হওয়া থেকে, লিভার ঠিক মতো কাজ না করতে পারলে, হাইপারলিপিডিমিয়া থেকে, ডায়াবেটিস থেকে, এই বিভিন্ন কারণ থেকে মাইটোকন্ড্রিয়ার শক্তি আস্তে আস্তে কমতে থাকে, কার্যক্ষমতা কমতে থাকে। সময় একদম নেই, আমি জানি। আপনি মাইটোকন্ড্রিয়া মাথায় রাখুন। আগামী দিন ফিরে আসবো। সবাই নমস্কার নেবেন। দূর আর দূরে নেই